নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনার বিষয় হলো হিস্ট্রি মক টেস্ট এমসিকিউ আলোচনা। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা, একদম প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন দিল্লির সুলতান নিজেকে সিকান্দার ই সানি হিসেবে উপস্থাপন করেন? এখানে উত্তর হবে এ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি নিজেকে সিকান্দার ই সানি হিসেবে উপস্থাপন করেন। এখানে মনে রাখার বিষয় যে তিনি তার মুদ্রায় সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নেন। আলাউদ্দিন খলজি তার সামরিক বিজয় এবং নতুন অঞ্চল জয় করার ইচ্ছার কারণে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেন। তার সামরিক অভিযানের পাশাপাশি আলাউদ্দিন খলজি তার অর্থনৈতিক সংস্কারের জন্য পরিচিত, যার মধ্যে একটি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন। পরের প্রশ্ন, দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন? এখানে উত্তর হবে বি শাহজাহান। দিল্লির লালকেল্লা শাহজাহান নির্মাণ করেছিলেন। এখানে মনে রাখার বিষয় যে শাহজাহান তার নির্মিত শাহজাহানাবাদ নগরের মধ্যেই লালকেল্লা নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, নাগর, দ্রাবিড় এবং বেসরা হলো কি? এখানে উত্তর হবে সি ভারতে 3টি প্রধান মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য। ভারতের 3টি প্রধান মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য হলো নাগর, দ্রাবিড় এবং বেসরা। এখানে মনে রাখার বিষয় যে 8ম থেকে দ্বাদশ শতকে উত্তর ও দক্ষিণ ভারতে মন্দির নির্মাণের ক্ষেত্রে এক বিশিষ্ট শিল্পরীতির বিকাশ ঘটে, যা নাগর রীতি নামে পরিচিত। এই রীতিতে গর্ভগৃহ বা দেউলের উপরের ছাদটি সর্পিলো ভঙ্গিতে মানে পেঁচানো ভঙ্গিতে নির্মিত হতো, যা খাজুরাহ মন্দিরে দেখা যায়। আর দ্রাবিড় স্থাপত্য শৈলী হলো একটি স্থাপত্য মূর্তি যা ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অংশ বা দক্ষিণ ভারতে উদ্ভূত হয়েছিল। দ্রাবিড় শৈলীর অধীনে মন্দিরগুলি 5টি ভিন্ন আকৃতির নির্মিত হয়েছিল, যেমন বর্গাকার আকৃতির, আয়তক্ষেত্রাকার আকৃতির, প্রধান বৃত্তাকার এবং অষ্টভুজাকার আকৃতির। পরের প্রশ্ন, ভারতীয় ইতিহাসের প্রেক্ষাপটে দ্বৈত শাসন নীতিটি বোঝায়। এখানে উত্তর হবে ডি প্রদেশগুলিকে বিষয়ভিত্তিক 2টি বিভাগে বিভক্ত করা। ভারতীয় ইতিহাসের প্রেক্ষাপটে দ্বৈত শাসন নীতিটি হলো প্রদেশগুলিকে বিষয়ভিত্তিক 2টি বিভাগে বিভক্ত করা। এখানে মনে রাখার বিষয় যে 1919-এর ভারত শাসন আইন অনুসারে প্রদেশগুলিতে দ্বৈত শাসন অবস্থা গড়ে ওঠে। 2টি বিভাগ গড়ে ওঠে। এই 2টি বিভাগ হলো, এক সংরক্ষিতযোগ্য প্রদেশগুলি, আর দ্বিতীয় হচ্ছে হস্তান্তরিত প্রদেশগুলি। এই সংরক্ষিতযোগ্য প্রদেশগুলি হলো মধ্যে পড়ছে আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, অর্থ, বিচার, শ্রম প্রভৃতি। আর হস্তান্তরিত প্রদেশগুলির মধ্যে পড়ছে হলো শিক্ষা, শাস্ত্র, স্বায়ত্তশাসন প্রভৃতি। পরের প্রশ্ন, বিরজা মন্দির, রাজারানী মন্দির এবং সমলেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে এ উড়িষ্যা। বিরজা মন্দির, রাজারানী মন্দির এবং সমলেশ্বরী মন্দির উড়িষ্যায় অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে বিরজা মন্দির উড়িষ্যার জাজপুরে অবস্থিত। 13শ শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল। প্রধান মূর্তি দেবী দুর্গা। রাজারানী মন্দিরটি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। এটি 11শ শতাব্দীতে নির্মিত হয়েছিল। আর সমলেশ্বরী মন্দিরটি উড়িষ্যার সম্বলপুরে অবস্থিত। মা সমলেশ্বরী এই মন্দিরের আরাধ্য দেবী। পরের প্রশ্ন, ঐতিহাসিক এলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছেন? এখানে উত্তর হবে ডি ফিরোজ তুগলক। ঐতিহাসিক এলিয়ট ফিরোজ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছেন। এখানে মনে রাখার বিষয় যে হেনরি এলিয়ট, এলিফিনস্টোন দুজনেই তাকে সুলতানি যুগের আকবর বলেছেন। অন্যদিকে ডক্টর স্মিথ, ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই মতের বিরোধিতা করেছেন। চলো একটু আমরা জেনে নেই এই ফিরোজ শাহ তুগলককে কেন সুলতানি যুগের আকবর বলা হয়। দিল্লির সুলতানি যুগে ভারতের তুগলক রাজবংশের 3য় সম্রাট ফিরোজ শাহ তুগলক
1351 থেকে 1388 সাল পর্যন্ত শাসন করেছিলেন। ফিরোজ শাহ তুগলক বহুলাংশে সুলতানি যুগের আকবর হিসাবে পরিচিত ছিলেন, কারণ তিনি যে বড় প্রশাসনিক পরিবর্তনগুলি নিয়েছিলেন তা আকবরের মতো ফিরোজ শাহ ও একটি কার্যকর ও ন্যায্য সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য অটলভাবে নিবেদিত ছিলেন। কৃষকদের উপর বোঝা কমানোর জন্য এবং সম্পদের ন্যায়সঙ্গত বরাদ্দের জন্য তিনি রাজস্ব ও কর ব্যবস্থার পুনর্গঠন মনোনিবেশ করেন। আকবরের মতো ফিরোজ শাহ তুগলক তার ধর্মীয় সহনশীলতার জন্য বিখ্যাত ছিলেন। তিনিও আকবরের মতো সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয় নির্মাণে উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে এ নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। এখানে মনে রাখার বিষয় যে 1867 খ্রিস্টাব্দে একটি বার্ষিক অনুষ্ঠান রূপে এই মেলার সূচনা ঘটে। এই মেলার উদ্দেশ্য ছিল জাতীয় ভাবের প্রসার ঘটানো, দেশাত্মবোধ সৃষ্টি করা এবং হিন্দুদের মধ্যে আত্মনির্ভরশীলতার মনোভাব গঠন করা। পরের প্রশ্ন, বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে ডি গুজরাট। বিখ্যাত সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। চলো একটু জেনে নেই এই সোমনাথ মন্দির কেন বিখ্যাত ছিল। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতি কর্তৃক অভিশপ্ত হয়ে চন্দ্রপ্রভাস তীর্থে শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশত নির্মূল করেন, আর সেই কারণে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণ মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রৌপ্য এবং কৃষ্ণ চন্দন কাষ্ঠ দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস। পরের প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইনে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত হয়েছে। এখানে উত্তর হবে বি কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের এখতিয়ার। 1919 সালের ভারত শাসনের আইনের সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত হয়েছে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের এখতিয়ার। এখানে মনে রাখার বিষয় যে এই ভারত শাসন আইন মন্টেগু চেমসফোর্ড আইন নামে পরিচিত। এই আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় সুনির্দিষ্টভাবে বণ্টন করা হয়। পরের প্রশ্ন, কোন মৌর্য শাসক শ্রবণ বেলগোলায় ভদ্রবাহুর অনুষঙ্গী ছিলেন? এখানে উত্তর হবে বি চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত শ্রবণ বেলগোলায় ভদ্রবাহুর অনুষঙ্গী ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে 4th শতকের শেষ ভাগে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে বহু জৈন দক্ষিণ ভারতে চলে যান। ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতের জৈন সন্ন্যাসীরা মহাবীরের অনুশাসনগুলির কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো গ্রন্থি বা বস্ত্র ধারণ করতেন না, এই জন্য তাদের নাম হয় দিগম্বর। আর চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর শিষ্যত্ব অর্জন করেন। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে এ খিজির খান। খিজির খান দিল্লির সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন। এখানে মনে রাখার বিষয় যে সৈয়দ খিজির খান সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠা করেন। তৈমুর তাকে মুলতানের গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছিলেন। 1414 সালের 28শে মে খিজির খান দৌলত খান লোদির কাছে দিল্লির ভার গ্রহণ করেন এবং সৈয়দ রাজবংশের সূচনা করেন। পরের প্রশ্ন, গদর দল কোথায় গড়ে ওঠে? এখানে উত্তর হবে এ ইউএসএ। গদর দল ইউএসএ গড়ে ওঠে। এখানে মনে রাখার বিষয় যে 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গড়ে ওঠে এই গদর দল। গদর কথার অর্থ হলো বিদ্রোহ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে গদর দল ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ভারতে বিদ্রোহ ঘটাতে সচেষ্ট হয়। পরের প্রশ্ন, খলিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে অবহিত করে? এখানে উত্তর হবে সি ধর্মপাল। খলিমপুর তাম্রপট পালবংশীয় রাজা ধর্মপালের সমরকীর্তি সম্পর্কে অবহিত করে। এই ধর্মপাল ছিলেন প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট। গুজরাটি কবি সোংঢল তাকে উত্তরা পথ স্বামীন বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, সিন্ধু জয় হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে উত্তর হবে বি
লর্ড এলেম্বোরো। লর্ড এলেম্বোরা ছিলেন সিন্ধু জয় হওয়ার সময় গভর্নর জেনারেল। এখানে মনে রাখার বিষয় যে 1843 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন লর্ড এলেম্বোরা। তিনি ভারতের দাস প্রথা বিলোপ করেন। পরের প্রশ্ন, মগধের প্রথম রাজধানীর নাম কি? এখানে উত্তর হবে সি, রাজগৃহ। মগধের প্রথম রাজধানীর নাম রাজগৃহ। এখানে মনে রাখার বিষয় যে ষোড়শ মহাজনপদ যুগের সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল মগধ, আর এই মগধের প্রথম রাজধানীর নাম ছিল রাজগৃহ। এই রাজ্য বর্তমানের বিহারের পাটনা, গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। পরবর্তীকালে অজাতশত্রুর পুত্র উদয়ভদ্র বা উদয়ন মগধের রাজধানী প্রথম পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। রাজা বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা। পরের প্রশ্ন, কোন শাসক মুদ্রায় নাম ও ছবি ব্যবহার শুরু করেন? এখানে উত্তর হবে সি, ইন্দো গ্রিক। ইন্দো গ্রিক শাসক মুদ্রায় নাম ও ছবি ব্যবহার শুরু করেন। পরের প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে বি, গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন। এখানে মনে রাখার বিষয় যে এটি 1905 খ্রিস্টাব্দে 12ই জুন মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল শিক্ষা বিস্তার। এই লক্ষ্যে তারা ভ্রাম্যমাণ গ্রন্থাগার, বিদ্যালয় ও কারখানার শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, বিখ্যাত শিল্পী সুলোপানি কোন সময়কালের? এখানে উত্তর হবে ডি, সেন যুগে। বিখ্যাত শিল্পী সুলোপানি সেন যুগের। এখানে মনে রাখার বিষয় যে সেন রাজারা শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। এই যুগের বিশিষ্ট শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুলোপানি, সূত্রধর, বিষ্ণুভদ্র, কর্মভদ্র, তথাগত সার প্রমুখ। পরের প্রশ্ন, কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল কবে গঠিত হয়েছিল? দেখো এই প্রশ্নটি WBCS মেইন 2016 এসেছিল। এখানে উত্তর হবে ডি, 1784 খ্রিস্টাব্দ। 1784 খ্রিস্টাব্দে কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল। এখানে মনে রাখার বিষয় যে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন দ্বারা কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। 6 জন সদস্য নিয়ে গড়ে উঠেছিল বোর্ড অফ কন্ট্রোল। এই সদস্যদের বলা হতো কমিশনার। এটি ভারত সরকারের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করত, আর বোর্ড অফ ডিরেক্টর সকল কর্মচারীদের নিয়োগ করত। পরের প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? এখানে উত্তর হবে এ, নন্দ বংশ। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে নন্দ বংশ রাজত্ব করেছিল। এখানে মনে রাখার বিষয় যে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় নন্দ বংশের রাজা ছিলেন ধননন্দ। পরের প্রশ্ন, হোয়েসল স্তম্ভ কোথায় পাওয়া গিয়েছে? এখানে উত্তর হবে বি, হালিবিদ এবং বেলুর। হালিবিদ এবং বেলুরে হোয়েসল স্তম্ভ পাওয়া গিয়েছে। এখানে মনে রাখার বিষয় যে হোয়েসলদের রাজধানী ছিল সাময়িকভাবে বেলুরে, পরে তারা হালিবিদে স্থানান্তরিত করে। পরের প্রশ্ন, নিম্নের কোন কাজটি লর্ড ডালহৌসির নয়? এখানে উত্তর হবে বি, বাংলার সংযুক্তি। বাংলার সংযুক্তি কাজটি লর্ড ডালহৌসির নয়। এখানে মনে রাখার বিষয় যে লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 পর্বে ভারতের ভাইসরয় পদে ছিলেন। এই পর্বে তিনি যুদ্ধ জয়ের মাধ্যমে 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং অন্যদিকে সত্যবিলোপ নীতির মাধ্যমে সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি ব্রিটিশ অন্তর্ভুক্ত করেন। এই প্রশ্ন, রক্ত মৃত্তিকা বিহার নামে পরিচিত বিহারটি হলো? এখানে উত্তর হবে এ, কর্ণ সুবর্ণ। রক্ত মৃত্তিকা বিহার নামে পরিচিত বিহারটি হলো কর্ণ সুবর্ণ। এখানে মনে রাখার বিষয় যে রক্ত মৃত্তিকা মহাবিহার প্রাচীন বাংলায় একটি বিখ্যাত মহাবিহার, মানে বৌদ্ধ সন্ন্যাসী বিশ্ববিদ্যালয় ছিল। এটি কর্ণ সুবর্ণ শহরে এবং বর্তমান কলকাতা শহর থেকে প্রায় 200 কিলোমিটার উত্তরে অবস্থিত ছিল। মহাবিহারটি 5ম শতাব্দীতে গুপ্তযুগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি নালন্দা মহাবিহারের চেয়েও প্রাচীন ছিল। পরের প্রশ্ন, কোন ভাইসরয় আমলকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা? এখানে উত্তর হবে ডি, লর্ড লিটন। লর্ড লিটনের আমলকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা।
চলো একটু জেনে নেই কেন লর্ড লিটনের আমলকে উজ্জ্বল ব্যর্থতা বলা হয়। লিটনের স্বৈরাচারী নীতি, দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে তার ব্যর্থতা, ভারত বিরোধী সাম্রাজ্যবাদী নীতি প্রভৃতির কারণে পার্সিভাল স্পিয়ার এইরূপ মন্তব্য করেন। পরের প্রশ্ন, কান্দাহার শিলালেখ অশোক লিখেছিলেন কোন হরফে? এখানে উত্তর হবে ডি, অ্যারামাইক এবং গ্রিক। কান্দাহার শিলালেখ অশোক লিখেছিলেন অ্যারামাইক এবং গ্রিক হরফে। এখানে মনে রাখার বিষয় যে অশোক নিজেকে মাস্কি লেখতে দেবনাং প্রিয়দর্শী নামে অভিহিত করেছেন। বন্ধুরা, তাহলে এই থাকলো আজকের হিস্ট্রি মক টেস্ট এমসিকিউ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।